এ কি? এটা আমি কি দেখছি? রাজকুমার তো বড্ড বিপদে আছে। ও তো ওই শয়তান রাঘবের পাল্লায় পড়ে ওই রাঘবের সাথে তার প্রাসাদ পর্যন্ত যাওয়ার জন্য রওনা দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তো ওর প্রাসাদে পৌঁছে যাবে। কিন্তু রাঘবের পরিকল্পনা তো ভালো নয়। ও নিশ্চয়ই কোনো শয়তানি মন মানসিকতা নিয়ে এই জঙ্গলে এসেছিল। আর এই ইঙ্গিত আমি এখান থেকে পেয়েছি। আমি এক কাজ করি, আমি আমি জানার চেষ্টা করি যে ওই রাঘব আসলে রাজকুমারকে তার প্রাসাদে নিয়ে গিয়ে ঠিক কি করতে চাইছে। ওদিকে সিংহটি চলে যায়। অভাগী যেন হাঁপ ছেড়ে বাঁচে। আহ, বড্ড বাঁচা বেঁচে গেছি আজ। আর একটু হলেই তো ওই সিংহটা আমাকে খেয়ে নিত। আর আমি কোনোভাবেই রাজকুমারকে দেয়া কথাটাও রাখতে পারতাম না। যাই হোক, এখন আমাকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার চলতে হবে। আর তারপর রাজকুমারকে মনুষ্য রূপে ফিরিয়ে দিয়ে আমি এই সিংহের কাছে এসে আত্মসমর্পণ করব। যেহেতু ওকে আমি কথা দিয়েছি, সেহেতু তো আমি কিছুতে ওর কথার খেলাপ করতে পারবো না। তাতে আমার প্রাণ যায় যাক। আর তাছাড়া আমি আমি ছোট থেকে জেনে এসেছি যে নিজের প্রাণের থেকেও অন্যের দেওয়া কথা রক্ষা করা বেশি দরকারি। আর তাছাড়া ওই সিংহটি যেহেতু আমার কথা বিশ্বাস করে আমাকে না খেয়ে আমাকে ছেড়ে দিয়েছে, সেহেতু আমি ওর বিশ্বাস কি করে ভাঙতে পারি? আর তাছাড়া আমার এই জীবনের মূল্যই বা কি আছে? আমার বাবা নেই, মা নেই, আমি তো একেবারে একা একজন মানুষ। আর তাই আমাকে যদি ওই সিংহের পেটে যেতে হয়, তাতে কোনো আফসোস থাকবে না আমার। তবে শুধুমাত্র একটা সান্ত্বনা নিয়ে আমি মরতে পারবো, আর সেটা হলো আমি তো আমার বন্ধুকে পাখি রূপ থেকে মনুষ্য রূপে ফিরিয়ে দিতে পারবো। আর একজনকে বড় একটা উপকার করতে পারবো। এটাই যে আমার অনেক বড় পাওয়া। ওদিকে বন্ধু এবং সাধু বাবা দুজনেই যে আমার উপর অনেক ভরসা করে আছে। আর তাই যে করেই হোক আমাকে ওই নীল সরোবরে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর নীল পদ্ম তুলে এনে তাদের কাছে দিতে হবে। কিন্তু আমি আমি তো নিজেও জানি না কতক্ষণে আমি ওই নীল পদ্মের কাছে পৌঁছতে পারবো। যাই হোক, তারপরও এভাবে হতাশ হলে আমাকে চলবে না। আমাকে নিজের মনে জোর বাড়াতে হবে, কারণ মনের জোর না থাকলে তো কোনো কিছুই জয় করা সম্ভব নয়। আহ, বড্ড ঘুম পাচ্ছে। আমি বরং একটু ঘুমিয়ে নেই। কাল ভোরে আবার বেরিয়ে পড়তে হবে। আর এখন যদি একটু বিশ্রাম না নিই, তাহলে তো আমি এতটা দূর পথ চলতে পারবো না। এ কথা বলে অভাগী ঘুমিয়ে পড়ে। ওদিকে সেই নাগিনীটি চলতে চলতে বড্ড হাঁপিয়ে পড়ে। আহ, একটুর জন্য বেঁচে গেছি আমি। আর একটু হলেই তো উনি আমাকে ধরে ফেলতো। আর উনি যদি আমাকে একটি বাড়ির জন্য ধরে ফেলতে পারতো, তাহলে ওনার হাতে থাকা লাঠি দিয়ে আমাকে মেরে ফেলতো। আমি কিছুতেই ওনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারতাম না। আর তাছাড়া উনি শুধুমাত্র আমাকে একের উপর এক দোষ দিয়েই চলেছিল। ওনাকে আমি কোনোভাবে বোঝাতে পারিনি যে আমি দোষী নই, কিন্তু উনি বারবার আমাকে দোষী করছিল। আর তাছাড়া উনি এটা ভাবছিল আমি হয়তো বা অভাগীর কোনো ক্ষতি করে দেব। কিন্তু আমি তো ওনাকে এটা বোঝাতে পারছিলাম না যে অভাগীর সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন ক্ষতি করবো ওর আমি? আর তাছাড়া অভাগীর ক্ষতি করার জন্য ইতিমধ্যে অনেক শক্তির সৃষ্টি হচ্ছে, কিন্তু আমি চাই অভাগীর যেন কোনো ক্ষতি না হয়। এজন্য অভাগীর কাছাকাছি থাকতে চাই আমি। তাই তো ওর সাথে দেখা করার জন্য ওর কক্ষেও গিয়েছিলাম আমি। এমনকি প্রায় প্রায় ওকে অনুসরণ পর্যন্ত করেছি। কিন্তু এর আগে অভাগীও তো আমাকে দেখে ভয় পেয়েছিল। আমি চাই না ও আমাকে ভয় পাক। আমার স্বামী যে ভুল করে গেছে, আমি সেই ভুলের মাসুল দিতে চাই। না জেনে না বুঝে অভাগীর বাবাকে আমার স্বামী দংশন করে হত্যা করেছিল। আর সেই পাপে তাকে তার নিচে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আর সেই মৃত্যুর সময় সে আমাকে বলে গিয়েছে আমি যেন তার ভুলটাকে শুধরে নেই এবং অভাগীর পাশে সব সময় থাকি আর ওকে সব সময় রক্ষা করি। অভাগী আমাকে সর্বরূপে দেখলেই ও ভয় পেয়ে যায়। শুধু তাই নয়, ওর আশেপাশে সবাই যদি দেখে
যে আমি ওর পাশে আছি, তাহলে তারা অবশ্যই আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। আর তাই তো আমি সর্পরূপী নয়, আমাকে মনুষ্য রূপে অভাগীর পাশে থাকতে হবে, ওকে সাহায্য করতে হবে। আর তখন তো আমাকে কেউ সন্দেহ করতেও পারবে না, আর আমাকে আঘাতও করতে আসবে না। ওদিকে তোতা পাখি রূপী রামুর স্ত্রী তাদের বাড়িতে গিয়ে হাজির হয়, আর বাড়িতে ফিরে দেখতে পায় যে অভাগীর ভালো মা উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছে। এ কি, মনে হচ্ছে দিদি। হ্যাঁ তাই তো, কিন্তু এত রাতে সে এভাবে উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে কেন? তাছাড়া তাকে দেখে মনে হচ্ছে তার মনটা ভালো নেই। তাই তো এই গভীর রাতে এভাবে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি এক কাজ করি, আমি বরং দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে তার কি হয়েছে। আর তাছাড়া আমার মনে হয় এখন আমার অবাকই ঘুমোচ্ছে। আর আমি বরং দিদির সাথে কথা বলে তারপর অবাগীর ঘরে গিয়ে অবাগীকে দেখবো কন। এ কথা বলে তোতা পাখিটি উড়ে গিয়ে অভাগীর ভালো মায়ের সামনে হাজির হয়, কিন্তু অভাগীর ভালো মায়ের কাছে গিয়ে দেখতে পায় সে শুধুমাত্র কেঁদেই চলেছে। অবাগী মা, তুই কোথায় চলে গেলি মা? তুই তো বাড়িতে ফিরে এলি না। আমি আমি তো তোকে খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে গেছি। এমন কোনো জায়গা নেই যে তোকে আমি খুঁজিনি, কিন্তু তারপরও তোকে আমি কোথাও খুঁজে পাইনি। তুই এভাবে তোর মাকে ছেড়ে কোথায় চলে গেলি মা? তুই জানিস মা, তোকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি যে তুই আমার নিজের পেটের মেয়ে নয়, কিন্তু তারপরও আমার নিজের সন্তানের থেকেও যে তোকে আমি অনেক বেশি ভালোবাসি। কারণ তোর মা যে তোর সব দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে রে মা। তাছাড়া সত্যি যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। ফিরে আয় মা অভাগী, তুই আমার কাছে ফিরে আয়। অভাগীর ভালো মার কথা শুনে তোতা পাখি রূপীর রামুর স্ত্রীর আর বুঝতে বাকি থাকে না যে অভাগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি, দিদি তো আমার অভাগীর জন্য কান্না করছে। আর সে তো বলছে আমার অভাগীকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও নাকি বাড়িতেই ফেরেনি, তাকে নাকি খুঁজে পাওয়াই যাচ্ছে না। কিন্তু কোথায় কোথায় গেল আমার মেয়েটা? আমি বরং দিদিকে জিজ্ঞাসা করে দেখি। অভাগীর ভালো মা তোতা পাখিটিকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। এ কি, রাতের বেলায় তোতা পাখি কোথা থেকে এলো? তাছাড়া আমি তো জানি রাতের বেলায় পাখিরা সেরকম ভাবে চলাফেরাও করতে পারে না, কিন্তু এই তোতা পাখিটা এখানে কেন এসেছে? আর তাছাড়া শুধু তাই নয়, ও দেখি আমার কাছেও চলে এসেছে। আর এই তোতা পাখিটা দেখতে কেমন যেন অদ্ভুত, ওকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে। ওদিকে তন্ত্রপুরী বুঝতে পেরে যায় যে মোড়লগিন্নি ওই সাতঘরা মোহর নিজে আত্মসাৎ করার জন্য পরিকল্পনা করে যাচ্ছে। এত বড় সাহস ওই মোড়ল গিন্নির! ওই মোড়ল গিন্নি কিনা ওই সাত ঘরা মোহর নিজের করে নিতে চাইছে, কিন্তু ও কি জানে না যে আমার হাত থেকে ওই সাত ঘরা মোহর ছিনিয়ে নেওয়া এতটা সহজ নয়। আর তাছাড়া ও তো জানতেই পারতো না ওই মোহর কোথায় আছে। ওই মোহরের খোঁজ তো আমি ওকে সবটা জানতে সাহায্য করেছি, আর ওকে শর্ত দিয়েছিলাম ওই সাত ঘরা মোহরের অর্ধেকটা আমাকে দেওয়ার জন্য। আর সে সেটাতে তো রাজিও হয়েছিল, কিন্তু এখন এখন কি না ওই সাত ঘরা মোহরের মালিক ও একাই হতে চাচ্ছে। কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি যে বুঝতে পেরে গেছি সব কিছু। আর তাই কোনোভাবে মোড়ল গিন্নি, তুমি কিছুতে ওই সাত ঘরা মোহর একা আত্মসাৎ করতে পারবে না। আমি তোমায় বাধা দেব। তুমি কি ভেবেছো
আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলবে, অথচ আমি কিচ্ছুটি বুঝতে পারবো না? তাহলে তুমি এখন পর্যন্ত এই তন্ত্র বুড়িকে চিনতে পারোনি, তবে এবার এবার তুমি তাকে হারে হারে চিনবে। ওদিকে মোড়লগিন্নি চলতে চলতে জঙ্গলে পৌঁছে যায় এবং সে তাড়াতাড়ি করে চলতে চলতে জঙ্গলের বেশ অনেকটা পথও পার করে ফেলে আর ওই সাতঘরা মোহরের কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। আর বেশ খানিকটা দূর পথ এগিয়ে সে দাঁড়িয়ে পড়ে। বাবা, খানিকটা পথ চলে এসেছি, আর সামান্য কিছুটা পথ, আর এই পথ পাড়ি দিতে পারলেই আমি খুব তাড়াতাড়ি গুহাটিকে খুঁজে বের করে ফেলতে পারবো। আর তাছাড়া আমার মনে হচ্ছে এই জঙ্গলটি হলো অনেক বড় একটি জঙ্গল। তবে আমি বুঝতে পারছি এই জঙ্গলের বেশিরভাগ পথই আমি পাড়ি দিয়ে চলে আসতে পেরেছি, আর তাই সামনে কিছুটা পথ চলে আমি জঙ্গলের পথটা পাড়ি দিতে পারবো। আর তারপরে আমার সব অপেক্ষার অবসান ঘটবে, আর তাই ওই সাতঘরা মোহর মুহূর্তের মধ্যে আমার হয়ে যাবে। আমি একা একা ওই সাতঘরা মোহরের মালিক হব। ভাবতে কেমন লাগছে। আর ওই তন্ত্রবুড়ি নিশ্চয় এখনো বসে বসে তন্ত্র সাধনা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে এটা এখন পর্যন্ত আন্দাজও করতে পারেনি যে আমি নিজে ওই সাতঘরা মোহর নিয়ে আসার জন্য রওনা দিয়েছি। আসলে উনি তো আমাকে অনেক ভীতু মনে করে। উনি কখনোই বুঝতে পারবে না যে আমি এতটা সাহস নিয়ে এগিয়ে চলতে পারি। আর সাহস হবে নাই বা কেন, এখানে তো সাতঘরা মোহরের ব্যাপার, তাই না? না 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 না, এখন আর এত কথা বলে সময় নষ্ট না করে আমি বরং আবারও চলতে শুরু করি, কারণ যা করার আমাকে এই রাতের মধ্যেই করতে হবে, আর ভোর হওয়ার সাথে সাথে আবার বাড়িতে ফিরে যেতে হবে। এ কথা বলে মোড়লগিন্নি আবারও চলতে থাকে আর চলতে চলতে বেশ খানিকটা দূর পথ পাড়ি দেয়। আর কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পায় যে তন্ত্রবুড়ি সেখানে বসে যজ্ঞ করছে আর তার পাশে কানি বুড়ি দাঁড়িয়ে আছে। এ কি, এটা আমি কি দেখছি? কি মনে হচ্ছে তন্ত্রপুরী? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু এখানে তন্ত্রপুরী বসে বসে তার ধ্যান যজ্ঞ করছে দেখছি। আর তাছাড়া কানিবুড়িও তো দেখছি তার কাছে আছে। আর তাছাড়া ওরা এখানে এবার কি করছে? আশা, তন্ত্রপুরী কি কোনো মতো বুঝতে পেরে গেছে যে আমি ওই সাতঘরা মোহরের সন্ধানে বেরিয়ে পড়েছি, আর সে এখানে এসে আগে থেকেই যজ্ঞ করতে শুরু করে দিয়েছে আমার পথ আটকানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। কিন্তু এই জায়গাটি আমার এরকম চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে এই জায়গাটিতে আমি এর আরো আগে এসেছি। আচ্ছা, এটা তো এই জঙ্গল নয়, এটা তো আসলে তন্ত্রপুরীর রাস্তা না। এর আগে কানিবুড়ি আমাকে এই আস্তানায় নিয়ে এসেছিল, কিন্তু এই জঙ্গলের ভেতরে তন্ত্রপুরীর আস্তানা কি করে এলো সেটাই তো বুঝতে পারছি না। না 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 না, আমি মনে হয় ঘুমের ঘরে এই পথে চলে এসেছি। আমি বরং এখান থেকে এখনই চলে যাই। এ কথা বলে মোড়লগিন্নি আবারও সেখান থেকে চলে যায় আর কিছুটা দূর চলতে থাকে আর বেশ কিছুটা দূর চলতে থাকে। আর চলতে চলতে সে আবারও একই পথে তন্ত্রবুড়ির আস্তানায় এসে হাজির হয়ে যায়। এ কি, এটা কি হচ্ছে? আমি তো আবারও তন্ত্রপুরীর আস্তানায় এসে পড়লাম। আমি বারবার কেন একই জায়গায় এসে পড়ছি? আমি তো অন্য পথেই চলছিলাম। তাহলে কেন কেন এখানে এসে পড়লাম আবারও? আমাকে আমাকে আবার এখান থেকে চলে যেতে হবে। এই কথা বলে মোড়লগিন্নি আবারও সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার সাধু বাবার কাছে এসে হাজির হয় আর সাথে সাথেই রাজকুমারের চেতনা ফিরে আসে। এই তো, এবার আমি তাহলে চিন্তা মুক্ত হতে পেরেছি। আমি তো ভেবেছিলাম ইতিমধ্যে হয়তোবা সর্বনাশটা হয়ে গেল, কিন্তু না, বিধাতা রক্ষে করেছেন। এত বড় সর্বনাশের হাত থেকে রাজকুমারকে রক্ষা করেছে, আর তাই তো আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনতে পেরেছি। কি বলছেন কি জানো মামা? আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। আপনি কি সর্বনাশের কথা বলছেন? আর তাছাড়া কোন সর্বনাশের হাত থেকে বা আপনি আমাকে রক্ষা করতে পেরেছেন? তাছাড়া
আমি এটা বুঝতে পারছি না যে আমি এখানে কি করে এলাম। আমি তো আমার বন্ধু রাঘবের সাথে আমার প্রাসাদের দিকে ফিরছিলাম, আর তাই কিছুতেই তো আমার এখানে আসার কথা নয়। তাহলে আমি এখানে কিভাবে এলাম? বলুন সাধু বাবা, আমাকে সব কিছু খুলে বলুন। আমি জানি তুমি আমার কথা কিছুতেই বুঝতে পারছো না, কারণ তুমি যে এতক্ষণে একটা ঘরের মধ্যে ছিলে। আমি আমার শক্তি প্রয়োগ করে তোমার উপর বশ করেছিলাম, আর তাই তো তোমাকে রাঘবের কাছ থেকে আমার এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কিন্তু সেটা না হয় বুঝলাম সাধু বাবা, আপনি কেন কেন আমাকে রাঘবের কাছ থেকে নিয়ে এসেছেন? আমার বাবা মাকে দেখার জন্য আমি রাজপ্রাসাদে যাচ্ছিলাম, আর তাছাড়া আমার বাবা মা নিজেও তো আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। তাহলে তাহলে কেন আপনি আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দিলেন না? বলুন আমাকে। রাজকুমার, তুমি একজন বুদ্ধিমান বীর হওয়ার পরেও যে কেন এরকম বোকামি করলে সেটা আমি বুঝতে পারলাম না। কি বলছেন কি? আমি বোকামি করেছি? কিন্তু কি বোকামি করেছি সেটা আমাকে বলুন জানো বাবা। শোনো রাজকুমার, তুমি যে রাঘবকে বিশ্বাস করে কত বড় ভুল করতে যাচ্ছিলে সেটা তুমি নিজেও জানো না। ওই রাঘব তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য আসেনি, ও এখানে এসেছে তোমাকে হত্যা করার জন্য। কারণ ও চায় তুমি মারা গেলে রাজপ্রাসাদের সব কিছু ও একমাত্র উত্তরাধিকারী হবে। আর তাছাড়া ইতিমধ্যে তোমার বাবা মাকে এটাও জানিয়ে দিয়েছে যে তুমি মারা গিয়েছো। আর তারপর ও কোনোভাবে রাজগণকের কাছ থেকে জানতে পেরেছে যে তুমি বেঁচে আছো, আর তাই তোমাকে হত্যা করার জন্য ও এখানে এসেছিল। কিন্তু যখন ও তোমাকে এখানে হত্যা করতে পারেনি, তখন ও বুদ্ধি খাটিয়ে তোমাকে ওর সাথে করে ওর প্রাসাদে নিয়ে যাচ্ছিল, আর ওর প্রাসাদে নিয়ে গিয়ে তোমাকে হত্যা করতো। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।